নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজকে আপনার জন্য নিয়ে এসেছি ডিটেকটিভ রুদ্রপ্রিয় গেরি সিরিজের একটি রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী। আজকের কাহিনী লেখক রূপম রায়ের কলমে হীরক হনন। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধারের চরিত্রে আমি অভিক, গোয়েন্দা রুদ্রপ্রিয়র চরিত্রে সৌরভ রায়, মুখ্য ভূমিকায় নবস্মিতা, সৌরভ সাহা, দিব্যেন্দু গোস্বামী এবং বর্ণালী। শব্দ সংযোজন দেবরাজ দে, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ শ্রাবর্ণ ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী, লেখক রূপম রায়ের কলমে হীরক হনন। বুঝলে বৃশ্চিক, আজকাল সোনার যা দাম হয়েছে তাতে আর সেসবে হাত দেওয়া যাবে না হে। খবরের কাগজটা পড়তে পড়তেই রুদ্রপ্রিয় আনমনে বলল। আমি হেসে বললাম, তা কত বলছে খবরের কাগজ? রুদ্র খবরের কাগজটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি দেখে তো হতবাক। এ তো আকাশ ছোঁয়া দাম হে ভায়া। সাধারণ মানুষের তো বিয়ে দেওয়ার সময় মাথায় হাত পড়ার জোগাড়। এমনিতেই মন্দার বাজার, তার উপর সোনার দাম চড়ছে তুঙ্গে। তাও ভাগ্য ভালো যে আমার বিয়ে থা হয়নি। এই বাজারে কারো গিন্নির মাথায় যদি গয়না কেনার শখ জাগে তাহলেই হলো। রুদ্রপ্রিয় আমার দিকে চোখ বড় করে তাকিয়ে বলল, আস্তে আস্তে, দিন দিন তোমার বুদ্ধি তো দেখছি লোপ পাচ্ছে। রান্নাঘর থেকে হঠাৎ বলে উঠল, তোমার বুদ্ধি ঠিকই আছে গো, তেনার তো স্ত্রীকে গয়না কিনে দেওয়ার কথা মনেই পড়ে না। রুদ্র একটু হেসে জবাব দিল, তাহলে যে আমায় অপরাধীদের দলে নাম লেখাতে হবে, সেখানে কাজ অপরাধীর হলেও পকেট বেশ ভালোই ভরে। প্রতিমা বৌদি বেরিয়ে এসে বলল, থাক হয়েছে, সে করতে হবে না। যার গোয়েন্দাগিরি ছাড়া ঘুম হয় না সে কিনা যোগ দেবে অপরাধীদের দলে। এখানে বোধ করি আমি সবচেয়ে সুখী ব্যক্তি। বেশ বসে বসে এদের দুজনের বাক্যালাপ দেখছি আর মুখ টিপে হাসছি। রুদ্র এবার বলে উঠল, দেখলে তো বৃশ্চিক, দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে বেশ বসে বসে মজা নিচ্ছ। দাঁড়াও, বিয়েটা একবার করো, বিবাহিক পুরুষদের যন্ত্রণা টের পাবে তখন। তাই জন্য তো এতকাল বসে আছি, সেই বিয়ের ফাঁদে পা দিইনি আমি। আমি এই ছোট্ট ছোট্ট ঝগড়াগুলো দুজনের মধ্যে ভালোই উপভোগ করি, কারণ ওইগুলো দিয়েই যে বিবাহিত জীবনের আসল ভালোবাসা প্রকাশ পায়। বৌদি 3 কাপ চা এনে আমাদের সামনে রাখলো। আসলে এখন রুদ্রর হাতে তেমন একটা কেস নেই, তাই সে বহাল তবিয়তে বসে সময় কাটাচ্ছে। কিন্তু ওর পড়ার অভ্যাসখানা যায়নি। 1 মাস আগে অনেকগুলো বইও আনিয়েছে সে, তাই অবসর পেলেই বইগুলো খুলে পড়তে থাকে ঘন্টার পর ঘন্টা। আজও সেই রকমই চলছিল। আর আগের মাসে রুদ্র একটা খুনের রহস্য সমাধান করায় বেশ ভালোই পারিশ্রমিক পেয়েছে, তাই তার চিন্তা নেই। চা শেষ করে উঠতে যাব এমন সময় টেলিফোনটা বেজে উঠল। রুদ্রপ্রিয় এগিয়ে গিয়ে তুলে নিল ফোনটা। হ্যালো, রুদ্রপ্রিয় স্পিকিং। হ্যাঁ বলুন মানিকবাবু। এখনই বেরোতে হবে? খুন? খুব জরুরি দরকার? আচ্ছা, আমি আসছি যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা, আপনি গাড়ি পাঠালে তো ভালোই হয়। হ্যাঁ বেশ বেশ, ঠিক আছে, রাখুন। রিসিভারটা নামিয়ে রেখে সে বলল, চলো বৃশ্চিক, তৈরি হয়ে নাও, সোনার দোকানে ডাক পড়েছে। সকালে নন্দন গহনালয়ে কয়েক লাখ টাকার হিরে চুরি গেছে। সাথে দোকানের সহকারী এক বড় কর্মচারীকে মাথায় বাড়ি মেরে খুনে পগার পাট। আমি বললাম, মানিকবাবু গাড়ি পাঠাচ্ছেন নিশ্চয়ই? দাঁড়ো, আমি তৈরি হয়ে আসি। আমি ও রুদ্রপ্রিয় তৈরি হতে হতে গাড়ির শব্দ শুনতে পেলাম। গাড়িটা বাড়ির নিচে এসে হর্ন দিল। আমরা বৌদিকে বলে বেরিয়ে আসলাম। দুপুরে আসতে আমাদের দেরি হয়ে যাবে, দেখো তুমি খেয়ে নিও, কেমন? বলে রুদ্র গাড়িতে উঠল। গাড়ির চালক এক নতুন হাবিলদার।
তাই জন্য তাকে রুদ্র আর কোনো প্রশ্ন করল না। ছেলেটির গাড়ি চালানোর হাত বেশ ভালো। বড় রাস্তায় উঠে গাড়ি জোরে টেনে সে পাটুলির দিকে এগিয়ে চলল। এখন রাস্তায় বেশি জ্যাম নেই, খালি রাস্তা, তাই জন্যই হয়তো ছেলেটি খুব তাড়াতাড়ি দোকানটায় পৌঁছে দিল আমাদের। দোকানটা বেশ বড় ধরনের দেখলাম। এদিকে এলে দোকানটায় চোখ পড়লেও কোনোদিন আমাদের ভিতরে ঢোকা হয়নি। বাইরে বেশ কয়েকজন পুলিশ পাহারা দিচ্ছে। আমরা ভিতরে গিয়ে দেখি মানিকবাবু সেখানে একটি সোফার উপর বসে একজন ভদ্রলোকের সাথে কথা বলছেন। তার কথা শুনে মনে হলো তিনি বাঙালি নন, কারণ তার কথায় হিন্দির টান আছে। অবাক করা কাণ্ড হলো এনার মাথার এক স্থানে বেশ চোট লেগেছে বলে মনে হলো। সেখানে এখন ব্যান্ডেজ লাগানো বটে, তবে রক্ত আগে বেরিয়েছে, তাই সেই জায়গাটায় লাল ছোপ পড়ে আছে। মাঝারি গরম, শরীরে দামি মসলিনের কাজ করা পাঞ্জাবি পরেছেন তিনি। বয়স যতদূর আন্দাজ ৪৫ থেকে ৫০-এর ঘরে। গায়ের রং শ্যামলা আর মাথা জোড়া এক মস্ত টাক। আমাদের দেখেই মানিকবাবু এবং সেই লোকটি হাত জোর করে উঠে দাঁড়ালেন। আমি এবং রুদ্রপ্রিয় প্রতি নমস্কার জানিয়ে এগিয়ে গেলাম তার দিকে। মানিকবাবুই প্রথমে বললেন, আসুন আসুন রুদ্রবাবু, পরিচয় করে দিই। ইনি হচ্ছেন দোকানের মালিক যোগেশজি। যোগেশজি, ইনি হচ্ছেন ডিটেকটিভ রুদ্রপ্রিয় গিরি, আর ইনি হলেন ওনার বন্ধু বৃশ্চিক। আসলে রুদ্রপ্রিয় বাবু, যোগেশজি সকাল সকাল এতগুলো টাকার হিরে চুরি হয়ে যাওয়ার সাথে দোকানের পুরনো বিশ্বস্ত কর্মচারীর খুন, সবটা নিজের সামনে দেখে একদম থতমত খেয়ে গেছেন। রুদ্রপ্রিয় বলল, হ্যাঁ সে তো হবেই, কিন্তু দোকানে সেই সময় আপনি ছিলেন। বাকি অন্য কর্মচারীদের থেকে আপনি হয়তো ভালোভাবেই সমস্তটা বলতে পারবেন। যোগেশজি নিজের মাথার চোটের দিকে একটু হাত দিয়ে দেখে নিয়ে বললেন, রুদ্রপ্রিয় বাবু, আমি সাধারণ আদমি আছি। এই একটা দোকান আমার, তার উপর বাজার কেমন আপনি জানেন। তার মধ্যে ইতোগুলো রুপিয়ার হিরে চুরি কম না রুদ্রপ্রিয় বাবু। তার জন্যে আমি মানিক বাবুকে বলে আপনাকে ফোন করি। আচ্ছা সে না হয় হলো, আপনি আমায় সমস্তটা খুলে বলুন তো, তবেই আপনার সাহায্য আমরা করতে পারবো। আচ্ছা আমি সব বলছি। আসলে আজ আমার দোকানে বেশ বড় হিরের অর্ডার এসেছিল। এই দোকানের নিয়মিত খদ্দের রেণু দেবী, যিনি এই হিরে আমার থেকে কিনতেন, তিনি আমায় সকালে আসবেন বলেন। আমিও সেই মতো লোকার দিয়ে হিরেগুলো বার করে রাখি। রেণু দেবী দোকানে এলেন, আমাদের সাথে একটু খোঁজ গল্প করছিলেন, আর হিরের জন্য টাকা তিনি তো অ্যাডভান্স হিসেবে দিয়েই গিয়েছিলেন। আজ এসে শুধু ডেলিভারি নিতে এলেন। আমার দোকানে তখন আমি বসে, সাথে আমার খাস কর্মচারী সঞ্জীব, যে এই সব কিছু দেখে, আর দোকানের ভিতরে আরেক কর্মচারী রাতুলও ওখানে সবকিছু গোছ গাছ করছিল। এমন সময় কোথা থেকে এক বড় ধরনের মুখোশ পরে বন্দুক ধরা ৩ জন ইনসান ভিতরে আসে। আমরা তো তাদের দিকে শক্ট, কারণ তাদের মধ্যে 2 জনের হাতে রিভলভার। একজন সোজাসুজি আমার মাথায় বন্দুক ধরে বলে মাল যা আছে দিয়ে দিতে। তখন আমি কি করব বলেন? হাত উপরে তুলে নি। স্পেশাল কথা কি জানেন মিস্টার গিরি? তাদের সোনা দিতে চাইলাম, কেউ নিলে না। তাদের কাছে নাকি পাক্কা খবর আছে যে এখানে হীরা আছে, আর হীরাগুলো তো সঞ্জীবের হাতে একটা লাল ছোট পটলিতে ছিল। সেইগুলো তারা নিয়ে গেল। সঞ্জীব বেচারা ওদের বাধা দিতে গেলে তাদের মধ্যে একজনের হাতে লাঠি থাকায় তারা মাথায় বাড়ি মারে। চোখের সামনে ছেলেটা লুটিয়ে পড়ে মাটিতে, রক্তে মেজে ভেসে যাচ্ছে। আর আমার ক্লায়েন্ট রেণু দেবী তখন এসব দেখে ভয়ে চিৎকার করে জ্ঞান হারিয়ে পড়ে যান। সে চিৎকার শুনে তো 3 জন যে ছিল ওরা তখন তাড়াতাড়ি ছুটে বেরিয়ে যায়। এই হলো সব ঘটনা মিস্টার গিরি। এবার আপনি বলেন, আমার এতগুলো টাকার হিরে লস হলো, তার কি করি? রুদ্র পকেট থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে বলল, তা যোগেশজি, আপনি যখন এত বড় সোনার দোকান চালাচ্ছেন, তাহলে আপনি দোকানে দারোয়ান রাখেননি কেন? তিনি বললেন, হ্যাঁ মিস্টার গিরি, দারোয়ান একটা আছে, লেকিন এই ঘটনা যখন ঘটে তখন সেই দারোয়ান তো পগার পার। তাকে তো আমরা কেউ আর দেখতেও পেলাম না। আমার বিশ্বাস তার নিজের বন্দুক থাকলেও সে বান্দা ভয় পেয়ে পালায়। আচ্ছা তাহলে যে 3 জন এসছিল তাদের একটু বলুন তো কেমন দেখতে? যোগেশজি একটু ভেবে বললেন, তাদের পুরো মুখে বড় বড় মুখোশ ছিল,
তাদের মুখে বড় বড় মুখোশ ছিল, যে মুখোশ আমরা যাত্রাপালায় দেখি ও সেরকম আছে। তাদের তো দেখতেই পাইনি মিস্টার গিরি, লেকিন তাদের সবার বডি রোগা পাতলা, তাই জন্যই তো ওরা অত জোরে ভেগে গেল। এমন সময় হঠাৎ এক কনস্টেবল এসে খবর দিল যে লাল ব্যাগে তারা হিরে নিয়ে পালায় সেই ব্যাগটা পাওয়া গেছে। এতক্ষণ আমরা দোকানের বাইরের বসার জায়গায় বসেই কথা বলছিলাম। রুদ্রপ্রিয় উঠে বলল, মানিকবাবু, আমার সঙ্গে একটু আসুন তো। দোকানের ভেতরে কোথায় খুন হয়েছে আমায় একটু দেখিয়ে দেবেন, আর দোকানের অন্য কর্মচারীর সাথেও কথা বলবো। আমিও রুদ্রর সাথে সাথে দোকানে ঢুকলাম। বেশ বড় ধরনের সোনার দোকান। কাচের বাক্সগুলিতে পরপর সাজানো আছে অনেক রকমের গয়না। বেশিরভাগ গয়না সোনার, তাতে আবার পাথরের কাজ করা রয়েছে। দোকানের মেঝেতে তখন এক জোয়ান ছেলের মৃতদেহ পড়ে রয়েছে, তার পাশে এখন মার্ক করা রয়েছে। খুন হলে পুলিশ জায়গাটা বোঝার জন্য এই মার্কিং করে রাখে। রুদ্রপ্রিয় এগিয়ে গিয়ে মৃতদেহের এপাশ ওপাশ ঘুরে দেখল। লাশ না ছুঁয়েই সে বলল, লাঠির আঘাতে বেশ জোরেই মারা হয়েছে হয়তো, তা না হলে একবার মারাতেই কেউ এমনভাবে মরে যায় না। মানিকবাবু, আপনি এই বডি পরীক্ষা করার জন্য পাঠান, আর এর ব্যাপারে কিছু নতুন তথ্য জানতে পারলে আমায় তৎক্ষণাৎ জানাবেন। আর যোগেশজি, যে মহিলা আপনার দোকানে সেই ঘটনার সময় উপস্থিত ছিলেন, মানে রেণু দেবী, তিনি এখন কোথায়? তিনি তো অজ্ঞান হওয়ায় তার শরীর খারাপ হয়ে গেল, তাই আমরা তাকে ছাড়তে বাধ্য হয়েছি, কিন্তু তার ঠিকানা আমরা জানি। আপনার দরকার হলে তেনাকে আমরা ডেকে নেব। মানিকবাবু বললেন। মানিকবাবু রুদ্রকে একটা কার্ড এগিয়ে দিলেন। ঋষিক, তুমি এটা রাখো। আমার কাজের মধ্যে এটা রাখা উচিত হবে না। আমিও রুদ্রপ্রিয়র কথা মতন তাই করলাম। এবার একটা ছেলেকে দোকানের পেছনের দিকটায় মন খারাপ করে বসে থাকতে দেখলাম। রুদ্র এগিয়ে গিয়ে বলল, তুমি রাতুল তাহলে? সে ছলছল চোখে রুদ্রর দিকে তাকিয়ে হ্যাঁ বলার ভঙ্গিতে মাথা নাড়ল। আচ্ছা, আপনারা কি পুলিশের লোক? রুদ্রপ্রিয় হেসে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি পুলিশ না, তবে এই খুন ও চুরির মীমাংসা করার জন্য আমায় ডাকা হয়েছে। আমার কিছু প্রশ্ন আছে, আশা করি তুমি তার সোজাসুজি জবাব দেবে। আচ্ছা, করুন আপনি, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু কিছু জানি না। আমার এমনিতেই অভাবের সংসার, বাড়িতে অসুস্থ মা আর ছোট বোন আছে, অভাবে পড়ে চাকরি করতে হচ্ছে আমায়। দেখো, একটা খুন হয়েছে এবং সেই সঙ্গে এত বড় একটা চুরি, তাই সকলকেই কিছু না কিছু প্রশ্নের সম্মুখীন তো হতেই হবে। তাই আমায় সামান্য সহযোগিতা করলে সুবিধা হয়, কেমন? আচ্ছা, যখন এই চুরিটা হলো, দোকানের ভেতরে তুমি কি করছিলে? আমি দোকানের এই দিকে নিজের মনে গোছগাছ করছিলাম, আর কিছু গয়না আমায় সাফ করে বাক্সে সাজিয়ে রাখার কাজ দিয়েছিলেন মালিক, তাই করছিলাম। আচ্ছা, তারপর কি হলো বলো। রাতুল বলতে থাকলো, আমি ভিতরে মালিকের বলা কাজ মন দিয়ে করছিলাম। হঠাৎ করে দোকানে ভারী গলার স্বর শুনতে পেয়ে এই ঘরের পর্দা দিয়ে দেখতে পাই 3 জন মুখোশ পরা লোক বন্দুক হাতে মালিক ও সঞ্জীবদার দিকে তাক করে আছে। আমি খুব ভয় পেয়ে যাই, তাই পর্দার আড়াল থেকেই দেখছিলাম। আমার বাড়িতে ইনকাম করার আর কেউ নেই, আমার কিছু হয়ে গেলে আমার পরিবার একেবারে পথে বসে যাবে, তার ভয়ে আমি কিচ্ছুটি করিনি। কিন্তু তখন ওরা দাদার মাথায় মেরে পালাচ্ছিল। বেরিয়ে যেতে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে সবটা জানাই। সত্যি জীবন কতটা কঠিন পরিস্থিতির চাপে এই মাত্র 15 থেকে 16 বছরের ছেলেটাকে কাজ করে পরিবারের মুখে অন্ন তুলে দিতে হয়। আমি রুদ্রকে যদ্দূর জানি ও মানুষ চেনে। সে বলল, তুমি আসতে পারো, আমার আর কোনো প্রশ্ন নেই, তবে যদি আবার কোনো দরকার লাগে তখন ডেকে নেওয়া হবে, ঠিক আছে? রুদ্র এগিয়ে গিয়ে দোকানের বাইরে থাকা পুলিশের হাত থেকে ছোট একটা লাল মতো থলে নিয়ে এপাশ ওপাশ ভালো করে ঘুরিয়ে দেখল। তারপর ওটাকে পকেটে চালান করে দিয়ে বলল, চলো ঋষিক, এখানকার কাজ মোটামুটিভাবে শেষ,
বাড়ির দিকে রওনা হওয়া যাক। মানিকবাবু, এখন আমরা চলি। নতুন কিছু তথ্য জানতে পারলে আমায় তৎক্ষণাৎ জানাবেন, আর মৃতদেহটা পোস্টমর্টমে পাঠান। তার রিপোর্টটা আমার চাই। সবশেষে আমরা গাড়িতে উঠলাম। পুলিশের জিপ আমাদের বাড়ি অবধি ছেড়ে দিল। রুদ্র বাড়িতে ঢোকার সাথে সাথেই স্নানে চলে গেল। বেশ বেলাও হয়েছিল, আর দোকানে আমরা প্রায় 2 ঘন্টা ছিলাম, তাই পেটে খিদে একেবারে ডন বৈঠক করছিল। আমিও স্নান সেরে নিয়ে একসাথে খেতে বসলাম। খেতে খেতে ওকে জিজ্ঞেস করলাম, কি ভাই রুদ্রপ্রিয়, কি বুঝলে কেসটার বিষয়? রুদ্রপ্রিয় ভাতে আঙুল দিয়ে একটা জায়গা বানিয়ে তাতে ডাল ঢেলে দিতে দিতে বলল, খাওয়ার সময় কথা বলা যে মহাপাপ, আর এরপর মাংসের কালিয়া আছে। সেটা উপভোগ করার জন্য খোলা মন চাই। তারপর মাথাটা খুলবে, তারপর সব কথা খুলে বলবো। আর কি করা যায়? অগত্যা আমি খাওয়ায় মন দিলাম। খাওয়া দাওয়া শেষ করে রুদ্রপ্রিয় বারান্দায় এসে একটা সিগারেট ধরালো। আসলে বৌঠান আসার পর আমার বন্ধু বেশ জব্দ, কারণ খুব বেশি হলে 3টে থেকে 4টে সিগারেট বরাদ্দ। ওকে আমি এটা মানতে দেখেছি, তবে দুপুরে খাওয়ার পর সে একটা খায়। রুদ্র সিগারেটে একটা বড় টান দিয়ে বলল, বৃশ্চিক, যাও তো, ঘর থেকে একটা খাতা পেন নিয়ে এসো। এই বেলা সমস্তটা লিখে ফেলা দরকার, তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। আমিও ভিতরে গিয়ে ডায়েরি আর কলম হাতে হাজির। রুদ্রপ্রিয় বলল, তোমার কি মনে হচ্ছে বলো দেখি? অনেকদিন তো আমার সাথে আছো, এই চুরি আর খুন নিয়ে তোমার কি মতামত? আমি সত্যি অথই জলে পড়ে গেছি ভাইয়া, তাই তোমার ধারণা জানতে চাইছি। আমার মনে হয় এক সাধারণ চুরি। তো বাবা জীবনরা কোথাও খবর পেয়েছে যে আজই এই দোকানে বড় হীরের ব্যবসা হবে, তাই তারা হানা দেয় দোকানে, আর তাদের বাধা দিতে গেলে খুন করে হিরে নিয়ে পালায়। রুদ্র একটু বিরোধিতা করে বলল, আহা বৃশ্চিক, এত বড় একটা চুরি, কম টাকার নয়, সাথে আবার খুন, এ তো সহজ হলে হয়েই যেত, তাই না? চোর বাবাজির এখন শুধু এখান থেকে তল্পি তল্পা গুটিয়ে অন্য স্থানে চলে গেলেই তো হয়ে গেল। আমার কিংবা পুলিশের পক্ষেও তাদের ধরা অসাধ্য হয়ে যাবে। সত্যি রুদ্রপ্রিয় ভুল কিছু বলেনি। এমনটা করলে অনেক কঠিন হয়ে যাবে কেসটা। বৃশ্চিক, তুমি লিখে ফেলো তো আজ দোকানে যা যা হলো, তারপর আমি ভেবে দেখব। যেমন বলা তেমনি কাজ। আমি বসে বসে সবটা লিখে ফেললাম। রুদ্র ছৌ মেরে আমার হাত থেকে ডায়েরিটা কেড়ে নিয়ে সবটা পড়তে থাকলো। তারপর আমায় বলল, তোমার কলমটা দাও তো বৃশ্চিক। এই বলে পেন নিয়ে সে লেখার নিচেই ছোট ছোট করে কয়েকটা প্রশ্ন লিখে ফেলল। সেগুলো হলো, 1, এত বড় দোকান কিন্তু পাহারা এত কম কেন? 2, মাথায় একবার বাড়ি মারলে কি কেউ সঙ্গে সঙ্গে মারা যেতে পারে? 3, চোরেরা হাতে রিভলভার থাকতে লাঠির আঘাতে খুন করবে কেন? 4, চোর পালানোর সময় লাল ব্যাগটা ফেলে যাবে কেন ফুটপাতের জমা জলে? তাদের তো ব্যাগে হিরেটা নিলে বেশি সুবিধা হতো। 5, রাতুল বলে ছেলেটা সবটা কি সত্যি বলছে? আমি বললাম, আচ্ছা রুদ্র, তুমি বাচ্চা ছেলেটাকে সন্দেহ করছো নাকি? রুদ্রপ্রিয় বলল, চুরির সময় সে যেহেতু সেখানে উপস্থিত ছিল, তাই সন্দেহ তাকেও করতে হবে। তারপর সে নিজেই একবার উঠে দাঁড়ালো। খানিকক্ষণ হাঁটতে লাগলো এমনভাবে যেন কোনো একটা দূরস্থ জিনিস সে চোখের সামনে এইবারে দেখতে পেয়েছে। একটু বিলম্বিতভাবে বলল, সত্যিই তো, আমি এমন করে ভেবে দেখিনি। তুমি আর একজনকে ভুলে যাচ্ছ বৃশ্চিক, রেণু দেবী। কিন্তু সেইখানে ছিলেন, আর তিনি প্রথমবারই সেই দোকানের সোনার বদলে হিরে কিনতে আসেন। তাকে বাদ দিলে কিন্তু চলবে না। আমি এবার জিভ কাটলাম। এই রে, আমার জামার পকেটে যে সেই মহিলার ঠিকানার ফোন নম্বর ছিল। আমি দৌড়ে গিয়ে কাপড় জামা ধোয়ার জায়গায় গিয়ে দেখি, না বাবা, সব ঠিকঠাকই আছে। আমি পকেট থেকে সেই কাগজটা বের করে রুদ্রপ্রিয়র কাছে নিয়ে যাই। রুদ্রপ্রিয় কার্ডটা হাতে নিয়ে বলল, যে মহিলা হিরে কিনতে পারেন তার সাথে তো একবার দেখা করতেই হয়। কি বলো বৃশ্চিক? আমি বললাম, তা যাবে নাকি?
তাহলে বিকালে সময় হবে কিনা ফোন করে জেনে নিতে হবে তো। দাঁড়াও দাঁড়াও বৃশ্চিক, শুভ কাজে দেরি করে লাভ নেই। বলে সে বসার ঘরে টেলিফোনটার দিকে এগিয়ে গেল। আমি ঘরেই ছিলাম, তাও আধো আধো যা শুনতে পেলাম তা এই রকম। হ্যালো, আমি কি রেণু দেবীর সাথে কথা বলছি? হ্যাঁ, আমি রুদ্রপ্রিয় গিরি বলছি। আসলে হীরের দোকানে চুরি ও খুনের তদন্তে আপনাকে আমার দরকার। কখন আসলে ভালো হয় বলুন? আচ্ছা আচ্ছা, আমি পৌঁছে যাব, ধন্যবাদ। এইটুকু বলে সে ফোনটা রেখে দিল। রুদ্র আমার দিকে তাকিয়ে ঘরে যাওয়ার আগে বলে গেল, আজ বিকেলে ঠিক 6টা নাগাদ তৈরি থেকো, আর আমি ঘুমিয়ে পড়লে আমায় তুলে দিও। আজ দুপুরে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছিল, তাই আমিও ভাত ঘুম দিলাম। ঘুম ভাঙলো বৌদির আওয়াজে। সন্ধে হতে চললো, দুজন নাক ডেকে ঘুমাচ্ছ, ওঠো এবার। ঠাকুরপো, তুমি তো ওঠো, অন্তত চা বানাতে বলেছি। আমি বুঝলাম বেশি সময় নেই যাওয়ার, তাই তৈরি হয়ে বসার ঘরে গিয়ে বসলাম। বৌদি 3 পেয়ালা চা সামনে টেবিলে রেখে বসলো। আমি চায়ে চুমুক দিয়ে বললাম, রুদ্র কিন্তু আমায় তাকে ঘুম থেকে তোলার দায়িত্ব দিয়েছিল। একটু হেসে সে ডাক ছাড়লো, এরপর চা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি আর গরম করে দেব না। বৌঠানের ওষুধে কাজ দিল। রুদ্র দেখি সুরসুর করে উঠে এসে চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বলল, চাটা না করলেও হতো, সন্ধেবেলায় এক ভদ্র মহিলার বাড়ি যাব, সে কি আর চা না খাইয়ে ছাড়বে? বৌঠান বললে, আচ্ছা, কিন্তু কাল সকাল বিকেল তোমাদেরকে চা করে দেয় সেটা আমিও দেখব। আরে প্রতিমা, রাগ করার কি আছে বলো তো? তোমার হাতে চা না খেলে আমার কি আর মাথা খোলে বলো? থাক থাক, আর আদিক্ষেতা দেখাতে এসো না। কেসটা কি আমায় এসে বলতে হবে কিন্তু। রুদ্রপ্রিয় বলল, ছোট করে যা হয় তুমি তোমার ঠাকুরপো থেকে শুনে নাও, বেশিক্ষণ বাকি নেই। যাই, আমি তৈরি হয়ে আসি। আমি বসে চা খেতে খেতে বৌঠানকে ছোট করে সমস্ত ঘটনা বললাম। ততক্ষণে রুদ্র দেখি তৈরি হয়ে এসেছে। চলো বৃশ্চিক, এবার ওঠো, দেরি করা যাবে না, বেশি দূর না আমাদের বাড়ির থেকে, মিনিট 20 হাঁটার পথ, গল্প করতে করতে পৌঁছে যাবো, চলো। আমি সম্মতির স্বরে বললাম, তাই চলো তাহলে। আজ ফুটপাতে বেশি ভিড় নেই, তাও বর্তমান গাড়ির হর্নের আওয়াজ, পাশ দিয়ে যাওয়া বাসের কন্ডাক্টরের চিৎকার, ওপাশ দিয়ে ফেরিওয়ালার শব্দ, সব মিলিয়ে কিন্তু কলকাতা তার চেনা মেজাজেই বিরাজ করছে। রাস্তায় বাতিগুলো জ্বলে গেছে ইতিমধ্যেই। রুদ্রপ্রিয় আর আমি পথের এক প্রান্ত ধরে হাঁটছি। রুদ্র আমায় বলল, চলো বৃশ্চিক, একটা গলির ভেতর দিয়ে যাওয়া যাক। একটু অন্ধকার হবে ঠিক, কিন্তু তাড়াতাড়ি হবে। বেশ কম সময়ের মধ্যে আমরা সেই রাস্তা পেরিয়ে বড় রাস্তায় পড়ার সাথে সাথেই আমাদের চোখে পড়ল একটা পেল্লায় দোতলা বাড়ি। বাড়ির সদর দরজাটা আভিজাত্যের মুন্সিয়ানার জোরেই হোক কিংবা স্বয়ং মালিক পক্ষের ইচ্ছে, তার দৈর্ঘ্য প্রায় স্বর্গ অবধি বিস্তৃত হয়েছে। বেশ কয়েকজন পাহারাদার তার সামনে বসে পাহারা দিচ্ছে। আমাদের দেখেই তাড়াতাড়ি বড় লোহার দরজাখানা ধাতব শব্দ করে খুলে দিল। বুঝলাম আগে থেকেই বলা ছিল আমরা আসব। বিশাল বড় আলিশান বাড়ির বহিস্থ অংশে ঠিক সেই শোভা বজায় রাখার দায়িত্বে নির্মাণ করা হয়েছে বিশাল আকৃতির বাগান। কৃষ্ণচূড়া, অপরাজিতা, মাধবীলতা, বিবিধ গাছপালা এবং তাদের গায়ে আবার আলোর ব্যবস্থা করে রাখা। বাগান পেরিয়েই একটি গাড়ি বারান্দা রয়েছে, যেখানে কালো রঙের একটি অ্যাম্বাসাডার গাড়ি দাঁড়িয়ে আছে। রুদ্রপ্রিয় এগিয়ে গিয়ে ডোরবেল টিপতেই সামনে আরেকটি চাকর এসে দরজা খুলে দিল আর আমাদের নিয়ে গেল বসার ঘরে। চাকরটা আমাদের বসতে বলে চলে গেলে আমি এই ঘরটিকে একটু পর্যবেক্ষণ করছিলাম। হ্যাঁ, এই ধরনের বাড়িতে হীরের গয়না আসা খুব একটা আশ্চর্যের বিষয় নয়। দেশি বিদেশি ভাস্কর্য দিয়ে যেভাবে গোটা বাড়ি সাজিয়ে রেখেছেন এবং সেই সাথে মাথার উপরে ঝুলছে মস্ত বড় ঝাড়বাতি, যার আলোর রোশনাই এই এত বৃহৎ বসার ঘরের কোণগুলিকেও আলোকিত করে রেখেছে। খানিকক্ষণ এইসব দেখতে দেখতেই ঘরে এসে প্রবেশ করলেন একজন ভদ্র মহিলা। বয়স আন্দাজ
40-এর কাছাকাছি। আর যে সমস্ত অলংকার উনি পরেছেন তাতে আর আলাদা করে বলে দিতে হয় না তিনি কতটা সম্ভ্রান্ত। আমরা উঠে দাঁড়িয়ে তাকে নমস্কার জানালাম। তিনিও প্রতি নমস্কার জানিয়ে বললেন, নমস্কার রুদ্রপ্রিয়বাবু, আমি আপনার নাম শুনেছি। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? রুদ্রপ্রিয় কোনো ভনিতা না করে সরাসরি বলল, সোনার দোকানে ঘটা সমস্ত ঘটনা আমরা জানি, সেটা আবার বলতে বলে বিরক্ত করব না। ছোট ছোট কিছু প্রশ্ন আছে, সেগুলো করেই উঠে পড়ব। তা না হয় হলো, কিন্তু আপনি প্রথমবার এসেছেন আমার বাড়িতে, কি খাবেন বলুন? চা না কফি? ভদ্রমহিলার কথার মধ্যে বেশ শিক্ষা এবং সৌজন্যতার ছাপ রয়েছে। রুদ্রপ্রিয় বলল, চা বলুন, সেটাই ভালো হয়। কি বৃশ্চিক, চা চলবে তো? আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই। রেণুদেবী তার চাকরকে ডাক দিয়ে বললেন চা আনতে। রুদ্রপ্রিয় এবার প্রশ্ন উত্তর পর্বে প্রবেশ করল। আমার প্রথম প্রশ্ন হলো, আপনি কোন পেশার সঙ্গে যুক্ত? রেণুদেবী বললেন, আমি পেশায় একজন অধ্যাপিকা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াই। আর আপনার স্বামী? আমার স্বামী রিয়েল এস্টেটের ব্যবসা আছে, তাই খুবই ব্যস্ত থাকে ও। রুদ্রপ্রিয় বলল, আচ্ছা, আপনি তো ওই দোকান থেকে সোনার জিনিস কিনতেন শুনলাম, তবে এই প্রথমবার হিরে কিনলেন কেন? কোনো পারিবারিক অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ, খানিকটা সেরকম বলতে পারেন। আসলে রুদ্রপ্রিয় বাবু, আসছে সপ্তাহে 3 তারিখ আমার আর আমার হাজবেন্ড শুভাশিসের 15 ইয়ার্সের অ্যানিভার্সারি। তাই জন্য আমি ওকে একটা সুন্দর হীরের আংটি দেবো ভেবেছিলাম। আর ওই দোকানের সঞ্জীব বলে ছেলেটা বেশ ভালো, নতুন ভালো গয়না দোকানে এলেই ও আমাকে সবার প্রথমে এসে খবর দিত। এবার ওই আমাকে বলল যে আমাদের দোকানে প্রথমবার হিরে রাখা হচ্ছে, আপনি একবার এসে দেখতে পারেন। আর ওর কথাতেই তো হীরের আংটি দেওয়ার কথা আমার মাথায় আসে। কিন্তু ছেলেটার ভাগ্য দেখুন, এর মধ্যেই ওকে খুন করা হলো। তার মানে আপনি বলছেন দোকানে সেই প্রথমবারের জন্য হিরে বিক্রি হওয়ার কথা ছিল? রুদ্রপ্রিয় বলল, হ্যাঁ সঞ্জীব, ছেলেটা তো আমাকে তাই বলেছিল। আর ইনফ্যাক্ট সেই আমায় হিরে নেওয়ার কথা বলে। বললেন রেণুদেবী। এরই মধ্যে চা চলে এসেছে। আচ্ছা, আর একটা প্রশ্ন, আপনার কি নার্ভের কোনো সমস্যা আছে? রেণুদেবী একটু লজ্জিত হয়ে বললেন, হ্যাঁ, মানে আমার ছোট থেকেই একটা সমস্যা আছে। আমি কখনো রক্ত জিনিসটা দেখতে পারি না, তার আগেই আমি অজ্ঞান হয়ে যাই। রুদ্রপ্রিয় চায়ের পেয়ালা শেষ করে বলল, আপনাকে অনেক কষ্ট দিলাম। আর কোনো প্রশ্ন নেই, তবে যদি আবার আপনাকে এই তদন্তে দরকার পড়ে সেক্ষেত্রে একটু ডাকতে হবে আপনাকে। রেণুদেবী বললেন, আমার সামনে ছেলেটাকে একেবারে শেষ করে দিল ওরা। ওদের যোগ্য শাস্তি হওয়া উচিত। আর রহস্যের কিনারা হলে আমায় কিন্তু অবশ্যই জানাবেন। আচ্ছা ঠিক আছে, চলো বৃশ্চিক, এবার বেরোতে হবে। আমরা ওনাকে নমস্কার জানিয়ে বেরিয়ে পড়লাম। রেণুদেবী আমাদের ওনার গাড়িতে ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন। রুদ্রপ্রিয় জানায় যে আমরা নিজেরাই দুই বন্ধু গল্প করতে করতে বাড়ি পৌঁছে যাব, তাই আমাদের নিয়ে খামোখা চিন্তিত না হতে। যথারীতি আমরা বাড়ির পথে হাঁটতে শুরু করলাম, যদিও পরে বুঝেছিলাম ওই পরামর্শটা মেনে নিলেই আমাদের পক্ষে ভালো হতো। আমরা বড় রাস্তা পেরিয়ে আবার সেই গলির পথেই গেলাম। আগেরবার আসার সময় বেশ তাড়াতাড়ি হয়েছিল। আমি রুদ্রকে প্রশ্ন করলাম, কি বুঝলে, জল কদ্দূর গড়ালো? রুদ্র নিজের মনে কিছু বিড়বিড় করতে করতে যাচ্ছিল। আমার কথা শুনে সে বলল, একটা সোজা জিনিস মাথায় আসছে না বৃশ্চিক, আততায়ীদের কাছে বন্দুক থাকতে ওরা কেন খুনটা করলো লাঠি দিয়ে? আজকালকার বাংলাতে গুন্ডাদের কাছে পিস্তলের সাথে সাইলেন্সার থাকাটা সাধারণ ব্যাপার, কিন্তু তারা পিস্তল ব্যবহার করলো না কেন? আচ্ছা রুদ্র, এই মহিলাকে তুমি সন্দেহ করো নাকি? আমার তো মনে হলো না তিনি এই সবের মধ্যে জড়িয়ে আছেন বলে। রুদ্রপ্রিয় বলল, হ্যাঁ বৃশ্চিক, ঠিকই ধরেছ।
প্রথমে আমিও ওনাকে সন্দেহের তালিকায় রাখলেও সামনে দেখা করে একদম পরিষ্কার হয়ে গেল। আমরা এগোচ্ছি গলিটির একটি অন্ধকার অংশ দিয়ে। সব জায়গায় অল্প স্বল্প আলো থাকলেও এই জায়গাটা একটু বেশি অন্ধকার। আমরা সেইখান দিয়ে এগিয়ে যাব এমন সময় হঠাৎ করেই সামনে 3টি অন্ধকার মূর্তি দেখা গেল। তাদের সবারই মুখে বড় বড় মুখোশ। গলিটা গভীর অন্ধকারে নিমজ্জিত থাকলেও তাদের দুজনের হাতে যে পিস্তল আছে তার আলাদা করে বলে দিতে হয় না। অন্য একজনের হাতে একটা মোটা ধরনের লাঠি। ওই পাশে একটা বড় ডাস্টবিন ছিল, তার চারপাশে বড় বড় ময়লার স্তূপ। ওইখানেই ওরা হয়তো গা ঢাকা দিয়ে লুকিয়েছিল। রুদ্রপ্রিয় আমার হাতে মৃদু একটা চাপ মেরে বলল, ভয় পেও না বৃশ্চিক, চুপচাপ দাঁড়িয়ে থাকো। এমন সময় পিস্তলধারী একজন এগিয়ে এসে জোর গলায় বলল, বড় পারবেন ওসব দেখছি বাচ্চাদের, হেরে জুড়ের কেসে আমাদের ফাঁসিয়ে দেবেন নাকি রুদ্রপ্রিয় বাবু? তার আগে তো আপনাদের এখানেই খতম করে দেবো। হেসে বলে উঠল লোকটি। রুদ্রপ্রিয় চুপ ছিল এতক্ষণ। হঠাৎ যেন তার মুখে একটা হাসি দেখা দিল। হেসে বাজখাই গলায় নির্ভয়ে সে জবাব দিল, আচ্ছা, তাহলে সেদিন সঞ্জীবের খুনটা মাথায় আঘাত দিয়ে করলেন কেন? বন্দুকে গুলির অভাব পড়েছিল নাকি? ওদের মধ্যে আবার সেই লোকটা বলে উঠল, বেশি কথা বলে না, গুলি মেরে খুলি উড়িয়ে দেওয়া সালা। রুদ্র নিজের পকেটে হাত ঢুকিয়ে বের করে আনলো ওর রিভলভারটা। সামনের লোকগুলো ওর হাতে রিভলভার দেখা মাত্র ধীরে ধীরে পিছোতে শুরু করে দিল। রুদ্র এবার হেসে বলে উঠল, তোমাদের কাছে যেটা আছে সেটা খেলনা বন্দুক, কিন্তু আমার হাতে যেটা আছে সেটা তো দেখতেই পাচ্ছ। এটা কিন্তু একেবারে আসল। চোখের নিমেষে পলক ফেলবার আগেই দেখলাম লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটা রুদ্রর হাতে একটা বাড়ি মারল। মুহূর্তের মধ্যে রুদ্রপ্রিয়র হাতে ধরা রিভলভার গিয়ে পড়ল রাস্তায়। এই সুযোগে বাকি বন্দুক ধরা লোকগুলো চোখের নিমেষে স্থান ছেড়ে পালাতে শুরু করলো। অন্ধকার গলির মুখের কাছে গিয়ে ডান দিকে ঘুরে তারা অদৃশ্য হয়ে গেল। কিন্তু লাঠি ধরা মানুষটি রুদ্রপ্রিয়কে মেরে তারপর পালানোর সময় পায়নি। রুদ্র অন্ধকার রাস্তায় একটা ডিগবাজি খেয়ে খুব সহজেই পৌঁছে গেল বন্দুকের কাছে। সঙ্গে সঙ্গে হাতে বন্দুক আসা মাত্র সে লোকটাকে বলে উঠল, পালাবার চেষ্টা করে লাভ নেই, এগোলেই গুলি করব। ঋষিক, ওর হাত থেকে লাঠিটা কেড়ে নাও। আমি ওর বলা কথা অক্ষরে অক্ষরে পালন করলাম। তাহলে এই লাঠিটা দিয়েই খুন করা হয়েছে সঞ্জীব বাবুকে। রুদ্রপ্রিয় ওর পেটের কাছে বন্দুকটা রেখে বলল, এগিয়ে চলো। লোকটা এতক্ষণে পরিষ্কার বুঝতে পেরেছে যে তাকে রুদ্র এত সহজে ছাড়বে না, তাই সে হাত দিয়ে মুখোশটা খুলে ফেলল। আমাদের দিকে তাকিয়ে সে কাতর কণ্ঠে বলল, আমি হার স্বীকার করছি, আমি পালাবো না। চলুন চলুন, কোথায় নিয়ে যাবেন? আমরা পাশের গলিটা দিয়ে এগিয়ে গিয়ে পড়লাম বড় রাস্তায়। সেখানে একটা ট্যাক্সি আগে থেকেই দাঁড়িয়েছিল। আমরা উঠে বসতেই গাড়িটা চলতে শুরু করলো। রুদ্রপ্রিয় নির্দেশ দিল পুলিশ স্টেশন যেতে। অন্ধকার গলির মধ্যে লোকটির মুখ ভালোভাবে দেখতে পাইনি, কিন্তু এবার আলোতে একদম ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে। বেশি বয়স হবে না, লোক বললে ভুল হবে, কারণ ছেলেটার বয়স 20 কি 21-এর বেশি হবে বলে মনে হলো না। রুদ্রপ্রিয় কিন্তু তখনও ছেলেটার পেটের কাছে বন্দুক ধরে রেখেছে। বেশিক্ষণ সময় লাগলো না, মিনিট 6-এর মধ্যেই ড্রাইভার আমাদের থানায় পৌঁছে দিয়েছে। আমরা গাড়ি থেকে নামছি দেখে থানার বাইরে থাকা 2 জন পুলিশ এগিয়ে এলেন। রুদ্রপ্রিয় ওনাদের বলল, একে ভেতরে নিয়ে যাও। আর মানিকবাবু আছেন তো? দুজনেই মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে দিল। আমিও ওদের সাথে থানার ভেতর প্রবেশ করলাম। সামনে চেয়ারে বসে দেখি মানিকবাবু তার লাঠির ডগা দিয়ে মাথা চুলকোচ্ছিলেন। আমায় দেখে উঠে বললেন, আরে বৃশ্চিক বাবু, আপনি এই সময়? আর রুদ্রপ্রিয় বাবু কই?
আমি কথা বলতে যাব তার আগেই ট্যাক্সি ভাড়া মিটিয়ে দিয়ে থানার ভিতরে এসে রুদ্রপ্রিয় বলল, একে শ্রীঘরে চালান করুন, বেশি সময় নেবেন না। আমিও ভেতরে যাব, ওকে কিছু প্রশ্ন করার আছে। মানিকবাবু বেশি দেরি না করে লকআপের ভিতর চালান করে দিল ছেলেটিকে। রুদ্রপ্রিয় দেখলাম চেয়ার থেকে উঠে লকআপের গেট দিয়ে ভিতরে প্রবেশ করলো। আমি, মানিকবাবু এবং সেই সঙ্গে একজন ইয়া মোটা লাঠি ধরা কনস্টেবল প্রবেশ করলেন ওর পিছু পিছু। মানিকবাবু প্রথমে বেশ তেজস্বী কণ্ঠে বললেন, তোদের এত বড় সাহস, আমার এলাকায় তোরা চুরি করিস, আবার সাথে খুন। তোদের তিনজনের কত বছর সাজা হবে জানিস? এই তো কচি বয়স, এই বয়সে মানুষ খুন, ছি। ছেলেটি মানিকবাবুর দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, খুন? এ কি বলছেন আপনি? আমরা ছোটখাটো চুরি ছিনতাই এগুলো করে থাকি, কিন্তু কোনোদিন আমরা খুন টুন করিনি। মানিকবাবু হেসে বললেন, আরে সব খুনি খুন করে এসে এই কথাই বলে যে সে খুন করেনি। আমার জানতে বাকি নেই। ছেলেটি বলল, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। রুদ্রপ্রিয় এবার মুখ খুলল। তাহলে তুমি বলছো তোমরা খুন করনি? তাহলে দোকানে সঞ্জীবকে লাঠির আঘাতে খুনটা কে করলো? আমি? ছেলেটা যেন আকাশ থেকে পড়ল। কি বললেন আপনি? সঞ্জীব খুন হয়েছে? রুদ্রপ্রিয় শান্তভাবে বলল, তোমাদের লাঠির আঘাতেই সঞ্জীবের মৃত্যু ঘটেছে। তোমরা যে ওকে আঘাত করেছো সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ তার প্রমাণের অভাব নেই। সে এবার জোরদার দাবি করল, না না না, এটা হতে পারে না। কারণ যিনি আমাদের এই নকল হিরে চুরি করতে বলেছিলেন আর সাথে তার জন্য টাকা দিয়েছিলেন, আমরা তাকে খুন করতে যাব কেন? আর তাকে আঘাত করারও তো একটা সাজানো নাটক ছিল। তাকে এমনভাবে মারা হয় যে তার আঘাতে রক্ত বের হবে কিন্তু বেশি ক্ষতি হবে না। আর আঘাতটা তিনিই আমাদের করতে বলেছিলেন আগে থেকেই। তাহলে আমরা কেন তাকে খুন করব? আমরা সবাই সেই ছেলেটার কথায় অবাক। এ কিভাবে সম্ভব? এ যা বলছে তা যদি সত্যি হয় তবে তো পুরো ঘটনাটা এটাই দাঁড়ায় যে সঞ্জীব ওদের টাকা দিয়েছিল চুরি করানোর জন্য, আর সেই তো মিস রেণু দেবীকে হার কেনার জন্য বলে। তবে পুরোটাই কি সঞ্জীবের চাল ছিল? মানিকবাবু রেগে বলে উঠলেন, গল্প বানানো হচ্ছে এখানে বসে, লাঠি মেরে ঠান্ডা করে দেবো একেবারে। রুদ্রপ্রিয় বাবু, একে আমার হাতে ছেড়ে দিন। সত্যি কথা কিভাবে বার করতে হয় আমি ভালোই জানি। আপনাকে সামনে পেয়ে আশারই গল্প শোনাচ্ছে। দাঁড়ান মানিকবাবু, ওকে কথা শেষ করতে দিন। ও তো আর অন্য অপরাধীদের মতো দোষ অস্বীকার করে সময় নষ্ট করছে না। মানিকবাবু পিছিয়ে গেলেন। রুদ্র বলল, তুমি নির্ভয়ে সবটা বলো। আর তোমার নাম তো জানা হয়নি, তোমার নামটা কি? ছেলেটি বলল, আমার নাম আলী। আমার কথা আপনারা বিশ্বাস করুন, আমি কোনো কথা ভুল বলছি না। যে খুন আমরা করিনি সেই খুনের সাজা আমরা কেন পাবো? রুদ্র বলল, তোমার মুখের কথা কেউ বিশ্বাস করবে না আলী। তোমরা যে আঘাত করেছো সেটা সত্যিই হয়তো মস্তিষ্কের ভুল জায়গায় লেগে ওর মৃত্যু ঘটেছে, সেটা তোমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবে না। হঠাৎ এমন সময় থানার টেলিফোনটা বেজে উঠল। মানিকবাবু বেরিয়ে গেলেন। রুদ্রপ্রিয় ওকে আরও কিছু প্রশ্ন করছিল। বেশ কিছুক্ষণ পর মানিকবাবু ফিরে এলেন। তার মুখ হতবাক। তিনি যেন কিছু শুনে ভীষণভাবে অবাক হয়ে গেছেন। রুদ্রপ্রিয় বাবু, এইমাত্র আমাদের পুলিশের ডাক্তার সাহেব ফোন করেছিলেন। তিনি সঞ্জীবের দেহ পরীক্ষা করে কিছু তথ্য জানতে পারেন যে সঞ্জীবের মাথায় একটা না মোট তিনটে ক্ষতস্থান পাওয়া গেছে। তার মানে তাকে একবার নয়, কম করে 3 থেকে 4 বার মাথায় আঘাত করে খুন করা হয়েছে। রুদ্রপ্রিয় আরাম করেই চেয়ারে বসেছিল, কিন্তু মানিকবাবুর কথা শুনে উঠে বসল। এবার আলী নামক ছেলেটি বলে উঠল, আপনাকে বলেছিলাম না আমাদের কোনো দোষ নেই, আমরা এই খুন করিনি। মানিকবাবু বললেন, তবে এই খুন করলো কে, আর কেনই বা করলো, আর হিরেগুলোই গেল কোথায়? রুদ্রপ্রিয় চেয়ার ছেড়ে উঠে পড়ল। মানিকবাবুকে সে নমস্কার জানিয়ে বলল, নমস্কার, আজ তাহলে উঠি।
আমার যা জানা ছিল তা হয়ে গেছে জানা। একটা প্রশ্নের উত্তর খোঁজা শুধু বাকি আছে, সেটা পেয়ে গেলেই এই তদন্তে যবনিকা পতন ঘটানো সম্ভব হবে। ওঠোয় বৃশ্চিক, রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে তো। মানিকবাবু বললেন, আমার জিপে আপনাদের ছেড়ে দিতে বলি? রুদ্রপ্রিয় বলল, তাহলে তো বেশ ভালোই হয়। আর মানিকবাবু, আপনাকে আর একটা কাজ দেওয়ার আছে, ভালো করে শুনুন। এই ছেলেটাকে সাথে নিয়ে বাকি দুজনকে ধরার বন্দোবস্ত করুন। বেশি দেরি কিন্তু আমি চাই না। ঠিক আছে রুদ্রপ্রিয় বাবু, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। দরকার হলে আমি আজ রাতের মধ্যেই ওদের ধরে নেওয়ার ব্যবস্থা করছি। রুদ্রপ্রিয় আর আমি জিপে চড়ে বাড়ির দিকে রওনা দিলাম। যেতে যেতে সে বলল, ঋষিক, তুমি কিন্তু আজকের লোকগুলোর হামলার ঘটনা কিছু বলবে না প্রতিমাকে, ও শুধু শুধু চিন্তা করবে। আমি বললাম, ঠিক আছে রুদ্র, কিন্তু তোমার মাথায় চলছেটা কি বলো তো? আর হাতের অবস্থা কেমন? লেগেছিল জোরে? না না, সে আমি ঠিক আছি। আমার মাথায় তো কিছুই আসছে না। খুনের ব্যাপারটা এত গোলমেলে, তার উপর আবার হিরে। ঋষিক, তোমায় এত চিন্তা করতে হবে না, কালকের দিনটা সময় দাও, সব রহস্য উদ্ঘাটন হয়ে যাবে। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমি আর রুদ্র নিজের ঘরে শুতে গেলাম। আসলে আজকে যা ধকল গেছে বলে বোঝাতে পারবো না, কিন্তু আমার অভ্যাস আছে ঘুমাতে যাওয়ার আগে খাতাটা খুলে একটু লেখা, কারণ পরে লিখতে গেলে ভুল হবে। পেন নিতে গিয়ে হঠাৎ আমার চোখ গেল টেবিলের দিকে। সেখানে এত পিঁপড়ে এলো কোথা থেকে? ছোট ছোট লাল পিঁপড়ে। আমি উৎস লক্ষ্য করে দেখলাম, এ তো সেই লাল ব্যাগটা যেখানে হিরেগুলো ছিল। রুদ্রপ্রিয় আর আমি বেরোবার আগে কথা বলতে বলতে এখানেই ব্যাগটা ভুল করে রেখে গিয়েছিলাম হয়তো, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এত পিঁপড়ে আসবে কোথা থেকে এইখানে। আমি রুদ্রকে সঙ্গে সঙ্গে ডাকলাম। ও বৌদির সঙ্গে গল্প করছিল। আমি ডাকতেই দ্রুত চলে এলো। কি হলো বৃশ্চিক, রাতের বেলা এত হাঁক ডাক কিসের? আমি কথা না বলে সরাসরি আঙুল দিয়ে ওই ব্যাগটার দিকে দেখিয়ে দিলাম। রুদ্রপ্রিয় এগিয়ে গেল সেই দিকে। আচ্ছা বৃশ্চিক, তুমি কি ব্যাগটার পাশে চিনি জাতীয় কিছু রেখেছিলে নাকি? আমি তো সারাদিন আজ তোমার সাথে সাথেই ছিলাম, তাহলে কিভাবে করব বলো? আর আজ আমি এখানে বসে চাও তো খাইনি, তবে পিঁপড়ে আসাটা অসম্ভব। রুদ্রপ্রিয় কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে একটু পায়চারি করে নিল। আমি জানি ও এখন কিছু একটা নিয়ে ভাবছে। আমি চুপচাপ বসেছিলাম খাটের উপর। হঠাৎ করেই সেই হাসি মুখে আমার বিছানায় ধপ করে বসে পড়ল। ঋষিক, তুমি কি কিছু বুঝতে পারছো না, নাকি আমি যেটা ভাবছি তুমিও সেটাই ভাবছো? এত সহজ ব্যাপারটা আমার মাথায় আগে আসলো না কেন বন্ধু? তাহলেই তো কেসটা শেষ হয়ে যেত। ধন্যবাদ বৃশ্চিক, এত সহজ ব্যাপারটা ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু। আমি বিস্মিত হয়ে বললাম, তুমি কি বলছো আর কি বুঝলে? আমার মাথায় অন্তত ঢোকেনি। কাল সকালটা হতে দাও, সব মাথায় ঢুকে যাবে, সব রহস্যের সমাধান হয়ে যাবে। এখন চটপট ঘুমিয়ে পড়ো তো। পরের দিন সকালে ঘুমটা বেশ দেরিতেই ভাঙল। উঠে দেখি বেলা 9টা বেজে গেছে। আমি একটা হাই তুলে বৌদিকে বললাম, বৌদি একটু চা হবে নাকি? বৌদি রান্নাঘরেই ছিল। সে বলল, দাঁড়াও ঠাকুরপো, চা কড়াই আছে, একটু গরম করে আনছি। সে চা দিয়ে যাওয়ার সময় আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা রুদ্রপ্রিয়কে যে দেখছি না, কোথায় গেছে ও? বেরোবার সময় আমায় শুধু বলে গেল একটু থানায় যাব, দরকার আছে। আমি একটু খবরের কাগজটা উল্টে পাল্টে দেখছিলাম, এমন সময় ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো একজন বছর 50-এর এক লোক। তার মাথায় টুপি, চোখে গোল গোল চশমা, তাতে আবার একটা ফিতে আছে, সেটা গলায় ঝুলছে। নাকের ডগায় একটা ছোট গোঁফ, পরনে সিল্কের কাজ করা পাঞ্জাবি। এক ঝলক দেখে মনে হচ্ছে যেন কোনো ব্যবসায়ী মানুষ,
কিন্তু আমাদের ঘরেই না আর কি চাই? আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? এখানে কি কিছু দরকার আছে? হঠাৎ চেনা গলায় উত্তর এলো, যাক, তুমি যখন চিনতে পারোনি তাহলে কেউ বুঝতে পারবে না। নিশ্চিত হওয়া গেল তাহলে। এই যে রুদ্রপ্রিয় ছদ্মবেশে এসেছে, ওর আবার ছদ্মবেশ নেওয়ার কারণ কি? ওকে জিজ্ঞাসা করতেই বলল, সব বুঝতে পারবে। 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নাও। মানিকবাবু জিপ নিয়ে আসছেন, আমাদের এখান থেকে দিয়ে চলে যাবেন। তার আগে চলো তোমাকে একটু সাজিয়ে নেওয়া যাক। বলতে না বলতেই রুদ্র ওর বাক্স খুলে আমার মাথায় পরিয়ে দিল একটা পরচুলা, আর আমার নাকে সেটে দিল একটা মস্ত গোফ। আমার পুরনো একটা সিল্কের পাঞ্জাবি ছিল, সেটা গলিয়ে নিলাম। হালকা জলখাবার খেয়ে নিতে নিতে গাড়ির শব্দ পেলাম। বুঝলাম মানিকবাবু এসে পড়েছেন। আমি ও রুদ্রপ্রিয় ছদ্মবেশে মানিকবাবুর গাড়িতে উঠলাম। তিনি বললেন, আরে মশাই, আপনাদের তো আমিই চিনতে পারছি না। রুদ্রপ্রিয় ওনাকে বলল, আরে আমার কথা ছাড়ুন, আপনাকে যা যা বলেছিলাম সব মনে আছে তো? মানিকবাবু উত্তর দিলেন, আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। মোট জনাবিশেক পুলিশ ওই আশেপাশে থাকবে, আপনি ইশারা করলেই ওরা চলে আসবে। দোকানে কিন্তু শুধু আমি আর বৃশ্চিক থাকবো, আপনি ওদের সাথে একটু দূরে থাকবেন। আর বৃশ্চিক, তুমি যতটা পারবে কথা কম বলার চেষ্টা করবে, আর যদি কথা বলো তবে গলার আওয়াজ একটু ভারী করে কথা বলবে। বাকিটা আমি সামলে নেব, আর বেশি সময় নেব না, খুব তাড়াতাড়ি মিটে যাবে কেসটা। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম যোগেশজির দোকানের সেই রাস্তার মোড়ে। আমি আর রুদ্রপ্রিয় সেই রাস্তা ধরে হেঁটে এগিয়ে গেলাম। আজ দেখি দোকানের সামনে 2 জন দারোয়ান। মনে হয় এখন নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। রুদ্রপ্রিয় হেসে বলল, তুমিও যদি কিছু না করেই 10 লাখ টাকার মতো হাতে পাও, তুমিও তোমার বাড়ির সামনে এইরকমই দারোয়ান বসাবে হে বৃশ্চিক? আমি ওর কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারলাম না। আমরা 2 জন এবার দোকানে প্রবেশ করলাম। যোগেশজি নিজের গদি ছেড়ে উঠে দাঁড়ালেন। আমি আর রুদ্রপ্রিয় এগিয়ে গিয়ে নমস্কার জানালাম। যোগেশজি বললেন, আসেন আসেন, আপনার কি চাই বলেন। আমার এই দোকানে সোনা রূপা হিরে পাথর সব জিনিসই জেনুইন পাবেন। রুদ্রপ্রিয় অদ্ভুত একটা ভারী আওয়াজে বলে উঠল, আমি বিহারের আদমি আসি, আর ইয়ে মেরা আপনা ভাই। বলে আমার দিকে হাত দেখালো। আমরা 2 ভাইয়ে হীরের ব্যবসাও করি। কলকাতার মতো কম দামে ভালো জিনিস কোথায় পাবো বলেন? এখানে দিয়ে কিনে আমরা দেশে গিয়ে বিচে দেব। বাট আপনার দোকানে ভালো হিরে পাবো তো? আমার এই ভাই এক ভালো হীরের জহুরি আছে। ওর যদি হিরে পছন্দ হয় তবে হাম খরিদেঙ্গে। যোগেশজির দেখলাম মুখে হাসি আর ধরে না। তিনি বললেন, আরে আছে তো, আপনারা কোটা নিবেন বলুন। আমার কাছে মোট বড় বড় 12টা হিরে আছে, আপনারা নিলে বের করে আনবো। রুদ্রপ্রিয় ওর অদ্ভুত গলায় আবার একটা প্রশ্ন করে বসল, আচ্ছা, আপনাদের দোকানে বেশ কিছুদিন আগে একটা হিরে চুরির ঘটনা শুনেছিলাম। যোগেশজি উঠে বসে বললেন, হ্যাঁ, এই তো কিছুদিন আগে। লেকিন আমি আমার হিরেগুলোর ইন্স্যুরেন্স করে রেখেছিলাম, তাই তার জন্য সব টাকায় ফেরত পেয়েছি। আচ্ছা আচ্ছা, সে তো ভালো ব্যাপার। নতুন হিরেগুলো নিয়ে আসেন, আমরা দেখি। এবার যোগেশজি নিজেই একটা চাবি বের করে ভিতরের ঘরে চলে গেলেন। যে ঘরে ওনার বড় একটা লকার রয়েছে, সেখানেই হয়তো সব দামি জিনিসপত্র রাখেন। রুদ্র দেখলাম হঠাৎ ওর হাত মাথার উপরে তুলে দিল, আর সঙ্গে সঙ্গে দোকানের ভিতরে প্রবেশ করল পিস্তলধারী বেশ কয়েকটি রঙিন জামাকাপড়ে থাকা কিছু পুলিশ। এদের বেশিরভাগ জনকেই আমরা চিনি। তার পেছনে বন্দুক হাতে পুলিশের ইউনিফর্মে ঢুকলেন মানিকবাবু। দোকানে থাকা দারোয়ানগুলো এতগুলো পুলিশ দেখে চুপচাপ শুধু দাঁড়িয়ে থাকলো। ঘটনাগুলি এত তাড়াতাড়ি হলো যে তাকে ভাষায় বোঝানো কঠিন। আমি তো নিজেই তখন অবাক।
রুদ্রপ্রিয় ততক্ষণে ওর মাথার টুপি আর চশমা গোঁফ খুলে রেখে দিয়েছে। ঘরে শব্দ শুনতে পেয়ে দোকানে ঢুকলেন যোগেশজি। তার হাতে একটা পুটুলি, তাতেই হয়তো আছে হিরেগুলো। তিনি তো রেগে আগুন হয়ে বলছেন, এ কি রুদ্রপ্রিয় বাবু, এ আপনি কি করছেন? আর এ তো পুলিশের লোক, বা আমার দোকানে কি করছে? রুদ্র হাসতে হাসতে যোগেশজির হাতে থাকা হীরের পুটুলি কেড়ে নিয়ে বলল, টাকার জন্য নিচের দোকানের একটা নিরীহ ছেলের প্রাণ নিয়ে আপনি এই কথা বললে তা আপনার মুখে শোভা পায় না যোগেশজি। রুদ্রপ্রিয় সব কটা হিরে সামনে কাঁচের উপরে রাখল আর বলল, এই নিন মানিকবাবু, এই হলো আপনার আসল হিরে, আর এইগুলোর জন্য খুন হলো সঞ্জীব বাবু। যোগেশজি রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, এই দারোয়ান, দারোয়ান তোরা কোথায়? বন্দুক দিয়ে গুলি করা শেষ করে দে সবাইকে। কিন্তু কোনো দারোয়ান এগিয়ে এলো না। মানিকবাবু এগিয়ে এসে ওনার মুখে কষিয়ে একটা চর বসিয়ে দিতে উনি শান্ত হয়ে মাটিতে বসে পড়লেন ধপ করে। মানিকবাবু বললেন, তাহলে রুদ্রবাবু খুনটা করলো কে? রুদ্রপ্রিয় এবার সোফাটায় বসে পড়ে পায়ের উপর পা তুলে একটা সিগারেট ধরালো। এক রাশ ধোঁয়া ছেড়ে ও যোগেশজির দিকে তাকিয়ে প্রশ্ন করল, তাহলে যোগেশজি, আপনি নিজেই সবটা বলবেন নাকি আমি বলবো? যোগেশজি কোনো উত্তর দিলেন না, শুধু মাথা নামিয়ে বসে থাকলেন। রুদ্রপ্রিয় বলা শুরু করল, আচ্ছা, প্রথমেই বলি যে এই দোকানে যিনি কাজ করতেন অর্থাৎ সঞ্জীব বাবু, তিনি সম্পূর্ণ নির্দোষ। যোগেশজি ওকে টাকা দিয়ে নকল গুন্ডা ভাড়া করে আনতে বললে একটা চুড়ি ফ্রেম করার জন্য। আসল কথা হলো, হিরে জাতীয় পাথরে সব সময় ইন্স্যুরেন্স থাকে। যদি কোনো কারণে হিরে চুরি যায় তবে ইন্স্যুরেন্স কোম্পানি সেই দোকানিকে সমস্ত টাকাটাই ফেরত দেন, এটাই হচ্ছে নিয়ম। মানিকবাবু বললেন, তাহলে উনি সঞ্জীবকে খুন করালেন কেন? তিনি তো ওনার কথা মতোই সব কাজ করেছিলেন। রুদ্রপ্রিয় বলল, খুব ভালো প্রশ্ন করেছেন। আচ্ছা মানিকবাবু, আপনি যদি কাউকে দিয়ে চুরি করান তাহলে তার জন্য কি আপনি কোনো প্রমাণ রাখতে চাইবেন? তার উপর সেই প্রমাণ যদি পাওয়া টাকার থেকে অর্ধেক অংশ চেয়ে বসে, তাকে কি আর বাঁচিয়ে রাখা যায়? রুদ্রপ্রিয় এবার একটু হাসল। আরো বাকি আছে মশাই। আপনারা হয়তো ভাবছেন যে সেই গুন্ডা খুন করে মাথায় বাড়ি মেরে সঞ্জীবকে, তা নয় একদমই। প্ল্যানটা এটাই ছিল, গুন্ডাগুলো মাথায় বাড়ি মারবে এমনভাবে যাতে ওনার কোনো ক্ষতি না হয়, শুধু একটু রক্তপাত ঘটবে, তারপর ওরা পালাবে হিরে নিয়ে। সবকিছু প্ল্যান মাফিক হলেও একটি জিনিস হয়নি, ওরা মাথায় বাড়ি মারার পরেও সঞ্জীব জীবিত ছিলেন বলে আমার বিশ্বাস। তাই তাকে দেখে যোগেশজি নিজেই কিছু দিয়ে তেনাকে আরো 3 থেকে 4 বার মাথায় আঘাত হানেন। এইভাবে সঞ্জীব বাবুর মৃত্যু ঘটেছে। আর রাতুল বলে এই ছেলেটি সম্পূর্ণ নির্দোষ, ওকে উনি বেশ ভালোই টাকার বিনিময়ে মুখ বন্ধ করান। আমি প্রশ্ন করলাম, আচ্ছা রুদ্র, তাহলে হিরেগুলো ওনার কাছে ফিরে গেল কিভাবে? খুব সহজেই বৃশ্চিক, তুমি বুঝতে পারোনি। মানিকবাবু এই উত্তরটা খুঁজে বার করতে আমাকে সবচাইতে বেশি সাহায্য করেছে বৃশ্চিক। ও না থাকলে হয়তো আমি এই হিরে রহস্যের উদ্ঘাটন করতে পারতাম না। সেই জন্য একটা বড় সড়ো ধন্যবাদ বৃশ্চিক তোমাকে। আসলে কোনো হিরেই চুরি হয়নি, কারণ কোনো চোর তার কষ্ট করে চুরি করা এত দামের হীরের ব্যাগ রাস্তায় জমে থাকা জলে ফেলে পালাবে না। আর আসল হিরে ছিল যোগেশজির কাছেই, তিনি তা লুকিয়ে রেখেছিলেন নিজের ব্যাগে। আর তার বদলে লাল ব্যাগটাই কি ভরে দিয়েছিলেন তোমরা কি জানতে চাও? আমি ও মানিকবাবু মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে দিলাম। আসলে চিনিও হলো এক রকমের ক্রিস্টাল, তাই তাকে গলিয়ে আবার বড় করে একদম যদি হীরের মতো আকার দেওয়া যায়, তাহলে বাইরে থেকে কোনটা আসল হিরে আর কোনটা চিনির ডেলা সেটা ধরা কঠিন কাজ। সেই দিন আমাদের বাড়ির সেই ব্যাগে পিঁপড়ে ভিড় করায় আমি আসলে ব্যাপারটা বুঝতে পারি। মানুষ না বুঝলেও পিঁপড়ে ঠিক চিনির স্বাদ চেনে।
আর প্রথম দিন আমার ব্যাগটা পেলেও হিরে তাতে না পাওয়ার কারণটা একটাই, চিনির হিরেগুলো যখন রাস্তায় জলে পড়ে সঙ্গে সঙ্গে সেগুলো গলে গিয়েছিল। এই হলো তোমাদের হিরে রহস্যের সমাধান। তাহলে মানিকবাবু, এই হলো আপনার আসামি। খুন আর মিথ্যে চুরির সমস্ত কিছু সমাধান হয়ে গেল তাহলে তো? মানিকবাবু খুশিতে মাথা নাড়লেন। রুদ্রপ্রিয় এগিয়ে গেল যোগেশজির দিকে। সামনে গিয়ে সে বলল, আচ্ছা, আপনি তো আমাকে একটা তদন্তের জন্য বায়না করেছিলেন, তাই না যোগেশজি? তাহলে আপনার সম্পূর্ণ তদন্ত, কি বলেন? ও হ্যাঁ, এই ইনভেস্টিগেশনের জন্য আমার উপযুক্ত পারিশ্রমিক হিসেবে এই হিরেগুলোর মধ্যে একটি হিরে আমি রাখলাম। আপনার কোনো আপত্তি নেই তো মানিকবাবু? মানিকবাবু হেসে বললেন, আপনি যে এই কেসের সমাধান করে দিলেন, এই কাজ শুধু রুদ্রপ্রিয় গিরি দ্বারাই সম্ভব। এটা আপনারই প্রাপ্য। চলুন মানিকবাবু, আমি এবারে উঠলাম। সমস্ত কাজ শেষ, বাকি যা যা ব্যবস্থা আপনিই করুন। আর অবশ্যই বিকেলে পারলে বাড়িতে আসবেন, চা খাওয়ার নিমন্ত্রণ রইল। চলো এবার তাহলে ওঠা যাক বৃশ্চিক। বলে নমস্কার জানিয়ে বেরিয়ে এলাম আমরা। আকাশ জুড়ে আজ সূর্যি মামা বেশ ভালোই খেলা দেখাচ্ছেন। তারই কৃপাধন্য রৌদ্রে রুদ্র হিরেটা পকেট থেকে বের করে আনলো। রোদের আলোয় সেটা চকচক করছে। আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে প্রশ্ন করলো, আচ্ছা বৃশ্চিক, তোমার বৌঠানের গলায় হিরের নেকলেস কেমন মানাবে ভায়া? শেষ হলো লেখক রূপম রায়ের কলমে হীরক হনন। আজকের রুদ্রপ্রিয়র কাহিনীটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। এবং কমেন্ট বক্সে একটি তথ্য দেওয়া রইল, দয়া করে কমেন্ট করবার আগে সেটা একবার দেখে নেবেন। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী আরেকটি গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।